আপনারা তো আগেই জানেন আমরা কয়েকজন বান্ধবী মিলে একদিনের জন্য একটা শর্ট ট্রিপে বেরিয়েছিলাম। তো চলে এসেছি আমরা যেখানে গিয়েছিলাম যেই রিসর্টে, সেটা হচ্ছে মন্দারিকা ইকো রিসর্ট। এটা এশিয়ার প্রথম টায়ার হাউস। টায়ার হাউস কেন নামটা হয়েছে দেখেই বুঝতে পারছেন, এখানে সব কিছু কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন পরিত্যক্ত টায়ার দিয়ে। এই দেখুন, এই যে টায়ারের ওপরেই কিন্তু বিভিন্ন এই যে ছোট ছোট মাছগুলো আছে, এটাও একটা টায়ার। টায়ারটাকে এইভাবে অ্যাকোয়ারিয়ামের মতো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই যে বাঁদিকে দেখুন যে সিঁড়িটা, এটাও কিন্তু টায়ার দিয়ে তৈরি। মূলত পুরো বাড়িটা টায়ার দিয়ে তৈরি। পুরো বাড়ির ভেতরে ওই যে কালো কালো যেই অংশগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব টায়ার। টায়ার দিয়েই পুরো বাড়িটা সাজানো। তো চলুন এই রিসর্টটা একটু ঘুরে দেখাই, আর দেখার সময়ই বিভিন্ন কাজের কথাগুলোও সেরে নিই। কাজের কথা বলতে এখানে কিভাবে আসতে হয় বা কীরকম খরচ পড়ে, খাবার কীরকম, এইসব আর কি। এখানে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে হরিপাল স্টেশনে। কলকাতা বা হাওড়ার এই দিক থেকে এলে প্রথমে আপনাকে হরিপাল স্টেশনে চলে আসতে হবে, তারপরে ওখানে টোটো বা অটোয় করে মন্দারিকা ইকো রিসর্টে আসতে হবে। টোটো বা অটোয় করে আধ ঘন্টার মতো সময় লাগে। আর যদি আরামবাগ বা বর্ধমান এই দিক থেকে আসেন, সেক্ষেত্রেও আপনাকে প্রথমে হরিপাল স্টেশনে এসে সেখান থেকে আবার টোটো বা অটোয় করে আসতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের রুম। প্রথমে একটা রুম দেখালাম, আর রুমগুলো বিভিন্ন বেডের আছে। আমরা নিয়েছিলাম 4 বেডেড রুম, আমাদের বন্ধুরা সবাই মিলে। দেখুন দেয়ালগুলোতে কি দারুণ সব ছবি আঁকা আছে। পুরো বাড়িটাই দোতলা মাটির তৈরি, এবং যে বেডগুলো এখানে রাখা আছে সেগুলোও কিন্তু মাটিরই তৈরি। দেখুন প্রত্যেকটা বেড কিন্তু এরকম মাটি আর কিছু পুরনো বোতল দিয়ে কারুকার্য করে বেডগুলোকে তৈরি করা হয়েছে, তার উপরে বিছানা পাতা আছে। তো চলুন সামনের দিকে এগিয়ে এবারে আমাদের রুমটায় যাওয়া যাক। আর হ্যাঁ, এখানে সামনে একটা সুইমিং পুল ছিল, যদিও শীতের জন্য সুইমিং পুলটায় কোনো জল ছিল না, তাতে অবশ্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের বাচ্চাগুলো এটাকে পুরো প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছিল। আর এদিকে অনেক গাছপালা ছিল। এখানে কিন্তু গাছ বিক্রি হয়, এখানে নার্সারি হিসাবেও পেছনের দিকটা ব্যবহার করা হয় এবং প্রচুর গাছ বিক্রি হয়। এটা আমাদের রুম, এটাও একটা 4 বেডেড রুম। আমার বান্ধবীর বাচ্চা খুব লাফিয়ে লাফিয়ে মজা করছে। তো প্রত্যেকটা ঘরেই কিন্তু খুব সুন্দর করে এরকম ছবি আঁকা আছে। মানে এত সুন্দর দেখতে লাগছিল ঘরগুলো। খুব সিম্পল কিন্তু দারুণ সাজানো গোছানো। আর দুটো বেডের মাঝখানে বেশ অনেকটা পরিমাণ বসে গল্প করার মতো জায়গাও আছে। তো এইটা একটা বেড, আর বেডের পাশেই কিন্তু এরকম একটা আয়না দেয়া আছে। আর সবথেকে ভালো হচ্ছে এখানে কিন্তু আপনাদের একটা কেটলি দেয়া আছে। আপনারা যখন খুশি, মানে যাদের চা খেতে বেশি ভালো লাগে তারা কিন্তু যখন খুশি চা বানিয়ে খেতে পারেন। আর দুটো বেডের মাঝখানে এরকম একটা বেশ বড়সড় বসার জায়গা দেয়া আছে, সেখানে আপনারা সবাই মিলে গল্প করতে পারবেন। তো চলুন বাথরুমটা কেমন দেখে নিই। হ্যাঁ, এখানে বলে রাখি প্রতিটা বাথরুম কিন্তু সেম ছিল না। কোনো কোনো বাথরুম একটু বড় ছিল, আমাদের যেমন বাথরুমটা একটু ছোট ছিল, কিন্তু সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ রে, যাচ্ছি। সেটাই করছি। তো যেটা বলছিলাম, হরিপাল স্টেশন থেকে আমাদের এখানে আসতে টোটোগুলো 200 টাকা করে নিয়েছিল। সেটা একটু দরদাম করে নিতে হবে। আর এখানে দু ধরনের রেট আছে। দু ধরনের রেট বলতে আপনারা সকালে এসে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে বেরিয়ে যেতে পারেন, সেটা একটা আলাদা রেট। আর সকালবেলা এসে সেই দিনটা সারাদিন থেকে তার পরের দিন সকালে আবার বেরিয়ে গেলেন, তো সেটা একটা আলাদা রেট থাকে। আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আমরাও সবাই মিলে বসে বন্ধুরা, সামনে একটা বারান্দায় বেশ সুন্দর বসার জায়গা করা আছে, ওখানেই সব গল্প করছিলাম বসে বসে। আর এখানে মোটামুটি আপনাদের পার হেড 1500 থেকে 2500 টাকার মতো করে খরচ পড়বে। আর যদি শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চ করেন সেক্ষেত্রে 900 থেকে 1000-এর মধ্যে হয়ে যাবে। এখানে কিভাবে আসতে হয়, পার হেড কীরকম খরচ পড়বে সেটা তো আপনাদেরকে জানালাম। আর হ্যাঁ, অবশ্যই জানাবো খাওয়া দাওয়াটা প্যাকেজ হিসাবে কীরকম এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়, সেটা তো অবশ্যই জানাবো। এখানে লাঞ্চ টাইম লেখা আছে দুপুর 1টার থেকে, যদিও আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছিল ওই 1:30 অমনি সময়, এবং প্রচুর পরিমাণে লাঞ্চের আইটেম রাখা হয়েছিল, আপনাদেরকে পরে দেখাচ্ছি। একটা দিন শহর থেকে বেরিয়ে
পরিবারের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর চারপাশে তেমন খুব একটা দেখার জায়গা নেই, পাশাপাশি কয়েকটা পুরানো মন্দির আছে, সেগুলো আপনারা একটু ঘুরে আসতে পারেন বিকালের দিকে। আর বলছিলাম না, আমাদের বাচ্চাগুলো এটাকে পুরো প্লেগ্রাউন্ড বানিয়ে নিয়েছে। এই দেখুন, সারা দিন এরা এখানে খেলেছে, সন্ধে পর্যন্ত এদেরকে মোটামুটি তোলা যায়নি। শুধু বুড়ি নয়, ঠাম্মা। এরকমই সবাই মিলে প্রচুর হাসি মজা গল্প করতে করতে আমাদের লাঞ্চের ডাক পড়ে গিয়েছিল। তো চলুন লাঞ্চে কী কী মেনু হয়েছে দেখাই। এখানে কিন্তু খাবারের মেনুটা আপনারা যেরকম প্যাকেজ ঠিক করবেন সেই অনুযায়ী দেয়া হয়। তো আমরা যেই প্যাকেজটা করেছিলাম তাতে সেই অনুযায়ী খাবারের মেনুতে ছিল কাতলা কালিয়া, আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি, ডাল ছিল, আর আলু দিয়ে মাটনের ঝোল ছিল। যারা মাটন খাবে না তাদের জন্য আলাদা করে চিকেন দেওয়া হয়েছিল। আর ভাতের সঙ্গে গরম ভাতের মধ্যে একটু করে ঘি নুন এগুলো তো দেওয়া ছিল। ছিল 2 রকমের পকোড়া, করলা ভাজা, শাক ঘন্ট, আর এর সাথে শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা, দই এগুলোও সব দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম। রিসর্টের পাশেই বলছিলাম না বেশ কয়েকটা পুরনো মন্দির আছে, তো সেগুলোকে দেখতে। দেখুন এই দিকের মন্দিরগুলো কিন্তু একদম নতুন রং করেছে, কিন্তু এই যে উল্টো দিকের যে মন্দিরটা, মানে এই মন্দিরটাকে কিন্তু সরকার অধিগ্রহণ করে নিয়েছে। কিন্তু এটা কিসের মন্দির স্থানীয় কোনো লোক পাশাপাশি পাইনি বা জানতেও পারিনি, শুধু বোর্ডটা দেখলাম যে সরকার এটাকে অধিগ্রহণ করেছে। এতজন বন্ধু এতদিনের পরে দেখা করছি, একটু পোজ দিয়ে ছবি না তুললে হয়? আর লাল রঙের ড্রেসগুলো একদমই কাকতালীয়ভাবে সব এক হয়ে যায়নি। হ্যাঁ জানি আপনারা ঠিক ধরে ফেলেছেন, একদমই ঠিক ধরেছেন, সত্যি পূর্ব পরিকল্পিত। যেহেতু আমরা ক্রিসমাস আর নিউ ইয়ারের মাঝামাঝি সময়টাতে গিয়েছিলাম, তো আমরা সবাই ঠিক করেছিলাম লাল রঙের কোনো ড্রেস পরে আমরা ছবিগুলো একসঙ্গে তুলব। বেশ কিছুক্ষণ ধরে ছবি তোলা, বাচ্চাগুলোর হাসি মজা এইসবের মধ্যে দিয়ে চট করে কখন সন্ধ্যাটা হয়ে গেছে খেয়াল করতে পারিনি। খেয়াল যখন পড়লো তখন দেখলাম সবারই ওই বারান্দায় বসে গল্প করতে করতে বেশ শীত করছে। সবারই মোটামুটি ততক্ষণে চা পিপাসাটা ভালো রকমই পেয়ে গেছে। সুতরাং আবার ডাইনিং রুম বলতে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো হচ্ছিল। তো সবাই মিলে হাজির হলাম বিকালের স্ন্যাক্সের জন্য। এখানে চায়ের ব্যবস্থাটা কিন্তু বেশ সুন্দর। বড় বড় দুটো ফ্ল্যাক্সে একটাতে দুধ চা আর একটাতে র চা করে রাখা থাকে। আপনারা যে যেই চাটা পছন্দ করেন যত কাপ ইচ্ছা খেতে পারেন, সেটার মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আর এখানে স্ন্যাক্স আইটেম হিসাবে আমাদেরকে চিকেন পকোড়া দেওয়া হয়েছিল। বিকালের একটু পর থেকেই এই রিসর্টটা মায়াবী আলোতে সেজে উঠেছে। আর এই আলোতে রিসর্টটাকে এত অদ্ভুত সুন্দর মায়াবী লাগছিল যে কি বলবো। এই ছবিগুলো পাঠানোর জন্য নৈরিতা আর পায়েল, তোদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই ছবিগুলো ওরাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, আপনারা যারা ট্রাভেলিং ভিডিও দেখতে ভালোবাসেন তারা একবার অবশ্যই ট্রাভেল উইথ মিনি অ্যান্ড কোপাই চ্যানেলটা সার্চ করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ওই চ্যানেলে প্রচুর অফবিট বেড়াতে যাওয়ার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এদিকে বাইরে প্রচণ্ড তখন ঠান্ডাটা পড়ে গেছে, তাই আমাদের আড্ডা জমে উঠেছে রুমের ভেতরে। রাত বাড়ছে, আমাদের আড্ডা চলছে, তার সঙ্গে বাড়ছে মন খারাপ। কাল সকাল হলেই যেন আমরা আবার সবাই আলাদা আলাদা হয়ে যাব। তাই হয়তো জোর করেই মনে হচ্ছিল রাতটাকে আর একটু যদি ধরে রাখা যায়, কিন্তু সেটা কি সম্ভব? তবে যতটা সম্ভব আমরা চাইছিলাম রাত্রের খাবারটা দেরি করে খেতে। এদিকে রিসর্টের লোকেরা তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেয়ার, কারণ আমাদেরকে খাওয়া দাওয়া করানোর পর তবে তারা ছুটি পাবে। তো রাত্রিবেলা চলে এসেছি খাবার টেবিলে, আমাদেরকে খাবার সার্ভ করা হচ্ছে। এখানে রাত্রিবেলা ভাত বা রুটি আপনারা যেটা খেতে পছন্দ করেন সেটাই দেওয়া হয়, তবে চিকেন কষাটা কম্পালসারি। আর যদি ভাত খান এর সঙ্গে ডালটা ওরা বাড়তি দেয়। আমাদের ছিল রুটি, চিকেন কষা, আর ছিল একটা সবজির তরকারি আর নলেন গুড়ের রসগোল্লা। এদের এখানে এই খেতে দেওয়ার জায়গাটা বড় সুন্দর, কিছুটা গ্রামের দিকের আটচালার মতো। চারিদিকটা ফাঁকা, ওপরের দিকে ছাউনি, আর চারিপাশ বিভিন্ন ফুল গাছ দিয়ে ঘেরা। এখানে একটা জবা দেখেছিলাম যার কালারটাও যেমন সুন্দর তেমনি বড় বড়। এই যে দেখুন কি সুন্দর না,
ভিডিওটা দেখে আপনারা যারা মন্দারিকা ইকো রিসোর্টে যেতে চাইছেন, এখানে আমি এই ছবিটা দিয়ে রাখলাম। এখান থেকে আপনারা এখানকার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। খাবার শেষে সবাই সেই একই কথা, কাল সকালে যে যার আবার আলাদা হয়ে যাব। যতই সবাই মিলে মনে মনে ভাবি, ওগো নিশি আজি বিনয় করি পোহায় না, তবে নিশি কি শোনে কারোর কথা? সেই সকালটা হয়েই গেল। ব্রাশ করতে করতে পেছনের দিকের বাগানটা একটু ঘুরতে বেরোলাম। গিয়ে দেখলাম আমার খুব প্রিয় ফল সবেদা ফুলে আছে, যদিও অনেকটাই ছোট। পাশেই একটা গাছে অনেক কামরাঙ্গাও ফলেছে। আর এইদিকে প্যাঁকর প্যাঁক শব্দ শুনে গিয়ে দেখলাম সেখানে বেশ কয়েকটা রাজহাঁস, মুরগি, পাতিহাঁস এইসব রাখা আছে। এই যে ঘরটাতে এর মধ্যেই রাখা আছে। সকালের দিকে এদিকে এইসব একটু ঘোরাঘুরি করতে করতেই আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেল, কারণ ব্রেকফাস্ট করেই আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে। আগেই বলছিলাম না এখানে একটা নার্সারির মতো আছে, তো এখানে প্রচুর স্ট্রবেরি চারা বিক্রি হচ্ছিল। খুব ইচ্ছা ছিল 2-4টে নেবো, তারপরে ভাবলাম যে এতটা জার্নি করে আস্তে আস্তে হয়তো চারাগুলোকে বাঁচাতে পারবো না, সেই ভেবে আর নেওয়া হলো না। তো ওই দুঃখটা রয়েই গেল। এদিকে কিন্তু আমাদের হাতে সময় একদমই অল্প হয়ে গেছে। সবাই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল কচুরি, বেশ বড় সাইজের একটা করে, বেগুন ভাজা, আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। জানি না আবার কতদিন পরে তোদের সঙ্গে দেখা হবে। তোরা সবাই খুব ভালো থাকিস। আর এই যে আপনারা যারা ফোনের ওই দিক থেকে ভিডিওটা দেখছেন, তারাও সবাই খুব ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ।